আমরা প্লাটিনা নিয়ে আলোচনা করব। প্লাটিনা ডেফিনেটলি একটা খুবই চমৎকার একটা মেডিসিন, ওয়ান্ডারফুল রেমেডিস, মানে ওয়ান্ডারফুল বিউটিফুল রেমেডিস। মানে এইটা আমরা যদি এর ভিতরে ঢুকি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, প্লাটিনার অবস্থান কোথায় সেটা আপনাকে চিন্তা করতে হবে। এগুলো আমরা টাইম টু টাইম ডক্টরিন নিয়ে আলোচনা করবো, সেটা নিয়ে কি হবে। তার আগে আমরা একটু জেনে নিই প্লাটিনাম সম্পর্কে। প্লাটিনাম কি একটা হেভি মেটাল, তাই না? আমরা যদি পিরিয়ডিক টেবিলে, আমি গতদিন দেখেছিলাম, পিরিয়ডিক টেবিলে যদি দেখি একদম সব শেষ লাইনে প্লাটিনা আছে। ওখানে আমরা পাবো হচ্ছে ইরিডিয়াম, অরাম, মেতে, দুটোর মাঝখানে প্লাটিনা। তো আমরা যারা মায়াজম নিয়ে চিন্তা ভাবনা করি, যে ওষুধটা বেসিক্যালি সিফিলিটিক মায়াজমের। হ্যাঁ, তো প্লাটিনার প্রপার্টিস, একটু প্রপার্টিস এর বিষয়টা একটু জেনে নিই। প্লাটিনা বেসিক্যালি একটা দামি জুয়েলারি, তাই না? গোল্ড জুয়েলারি, তাই না? জুয়েলারি প্রোডাক্ট। গোল্ড দিয়ে কি করা হয়? কানের দুল, হাতের পালা, গলার মালা বা হার, এটা তৈরি করে। প্লাটিনা এরকম, প্লাটিনা আরো দাম, সোনার থেকে দাম বেশি প্লাটিনাম। আমরা বলে প্লাটিনাম গোল্ড মেম্বারশিপ, প্লাটিনাম মেম্বারশিপ, ডায়মন্ড মেম্বারশিপ বলি না, প্লাটিনাম হচ্ছে সর্বোচ্চ, মানে গোল্ডের থেকে উপরে আর কি, এর উপরে আছে। তো এটা হলো, আমরা জানি যে প্লাটিনা ব্যবহার করা হচ্ছে। আমরা যেমন কেমিস্ট্রি ল্যাবে প্লাটিনার এরকম দণ্ড পাওয়া যেত, সেটাকেও ব্যবহার করতাম, কারণ এরা প্লাটিনা হচ্ছে খুব সহজেই বিক্রিয়া করে না, এরকম কিছু বিষয় ছিল। এছাড়া আর কোথায় প্লাটিনার ব্যবহার হয় আপনারা কি কেউ জানেন? আর কোন জায়গায় ব্যবহার করা হয় প্লাটিনা? এনি আইডিয়া? কোনো কিছু মাথায় আসছে? এনিওয়ান? আচ্ছা, নো ওয়ান। আমি বলি, প্লাটিনার আরেকটা ভালো ব্যবহার আছে, সেটা হলো এই যে আমরা কার, বাস বা ট্রাক, মানে যে ভেহিকেল গুলো আছে, এদের ক্যাটালিক কনভার্টার, ক্যাটালিক কনভার্টার গুগলে সার্চ দিলে ক্যাটালিক কনভার্টারের বিভিন্ন ছবি দেখতে পাবেন। এই ক্যাটালিক কনভার্টার হিসাবে এটা ব্যবহার করে। ক্যাটালিক কনভার্টারটা কি কি কাজ করে? ধরেন একটা গাড়ি, একটা কার, যখন ইঞ্জিন অয়েল দেওয়া হচ্ছে, তারপরে ফুয়েল দেওয়া হচ্ছে, এই সবগুলা ঘর্ষণের মাধ্যমে, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে এটা পড়ে বার্নিং হয়, হয়ে নানান ধরনের ক্ষতিকর পদার্থ নির্গমন হয় আর কি, ওখান থেকে উৎপাদিত হয়। তো প্লাটিনা করে কি, সেই ক্ষতিকর নির্গমনের মাত্রাটাকে কমাতে সহযোগিতা করে, ফিল্টার করে ফেলে ওই ক্ষতিকর জিনিসগুলোকে। তো এই জন্য প্রতি বছর আমাদের কিন্তু হাজার হাজার কার, হাজার হাজার ট্রাক, হাজার হাজার বাস, হাজার হাজার ভেহিকেল কিন্তু প্রতি বছর বেড়েই চলেছে। এই জন্য একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর 50% করে ইনক্রিজ হচ্ছে। গত বছর যা ছিল তার 50% বেড়ে যাচ্ছে এই বছর, আগামী বছর আরো 50% বেড়ে যাবে। এইভাবে প্রতি 50% করে করে প্লাটিনার ইউজটা বাড়ছে। এবং এখন পর্যন্ত প্লাটিনামের আদার্স যত ব্যবহার আছে, যত ব্যবহার, এই যে গোল্ড হিসাবে ব্যবহার, এই কি বলে জুয়েলারি হিসাবে, অলংকার হিসাবে যে ব্যবহার গুলো করা হচ্ছে, এর থেকে এর মানে আরো যত কাজ আছে, সব কাজের মধ্যে এই আপনার ক্যাটালিক কনভার্টারে টোটাল প্লাটিনার 50% এই ক্যাটালিক কনভার্টারে ব্যবহার করা হয়। এই প্লাটিনা ইঞ্জিনেও কিন্তু ব্যবহার করা হয়। ইঞ্জিন থেকেও যে মানে পয়জনাস সাবস্টেন্স, ক্ষতিকর বজ্রগুলা নিঃসরণ করে, সেটাকেও এই কমানোর জন্য ইঞ্জিনেও কিন্তু প্লাটিনা ব্যবহার করা হয়। এই জন্য এর গুরুত্ব অনেক বহন করে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যে কিভাবে ক্ষতিকর বর্জ্যগুলা সে ফিল্টার করছে। এই থিমটুকু খালি মাথায় রাখেন, আমরা পরে দেখবো মানুষের মধ্যে কিভাবে পাই। তো আপনারা যদি দেখেন যে প্লাটিনামের ক্ষেত্রে, তাহলে প্লাটিনামের কোনো বায়োলজিক্যাল রুল নাই, এগুলা বেসিক্যালি নন টক্সিক, অত সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, এরকম অত সহজে কারোর সাথে বিক্রিয়া বলবো না, কত সহজে কারোর সাথে মিশে যায় না। পানিতে ফেলে রাখলেন বা ডিটারজেন্টে রাখলেন বা ইয়েতে, অত সহজে সে বিক্রিয়া করে
ডিজলভ হয়ে যায় না। এটা একটা প্লাটিনার বৈশিষ্ট্য। ইন্টারেস্টিং কাহিনী বলি আপনাদেরকে, গল্পটা খুব সংক্ষেপে। এটা মোটামুটি 1900 শতকের গোড়ার দিকে, 1930 সালের 30-35 সালের কথা। আন্তোনিও ডি উলাওয়া, হ্যাঁ, উনি একজন স্প্যানিশ, আন্তোনিও ডি উলাওয়া, হ্যাঁ, ইনাকে প্লাটিনার জনক বলা হয় আর কি। এই ভদ্রলোক বেসিক্যালি একজন নো অফিসার এবং বিজ্ঞানী, সাথে সাথে মানে গবেষক, সাথে সাথে সে আর্টিস্ট, আরো অনেক তার বিশেষণে বিশেষায়িত করা যায় তাকে। তো তিনি যেহেতু সেইলার করতেন, তো ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত মেটাল তিনি দেখতে পান। তো তিনি ওই মেটাল একদম জাহাজ ভর্তি করে নিয়ে যখন ফিরছিলেন, তখন রয়্যাল নেভি তাকে গ্রেফতার করে একটা আননোন একটা জিনিসের জন্য। লন্ডনে তাকে, ইউরোপ থেকে তিনি ওটা নিয়ে লন্ডনে ফিরছিলেন, তখন তাকে গ্রেফতার করে। তো তার ওই গ্রেফতারকৃত জিনিসটা বেশ চাঞ্চল্যকর জিনিস তৈরি হয় যে এত কি হলো। তো যাকে এইভাবে করতে করতে 1950 সালে রয়্যাল সোসাইটির মেম্বার, রয়্যাল সোসাইটি তো মানে বুঝছেন ইংল্যান্ডের একদম অভিজাত যারা বড় বড় লেখক, বড় বড় বৈজ্ঞানিক, তারপরে অফিসার, সবাই রয়্যাল সোসাইটির মেম্বার। এদের মধ্যে ধীরে ধীরে এই প্লাটিনাম, এই মেটালিকাম মানে এই মেটালটা অনেক আগ্রহ দেখা যায়। ওই সময় প্রথম প্লাটিনামের বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্ট করা হয়, সে রিপোর্টেড হয়ে যায় রয়্যাল সোসাইটি, ঠিক আছে। এরপরে রয়্যাল সোসাইটির মধ্যে এটা জনপ্রিয়তা, ব্যবহার করার জনপ্রিয়তা তৈরি হয়ে যায়। যত জনপ্রিয়তা বাড়ে, চাহিদা তত বাড়ে, প্রাইসও বাড়তে থাকে, খালি বাড়ছে আর বাড়ছে, যে অনেক বেড়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম এই জায়গা থেকে, এই গল্পের মধ্যে থেকে বুঝলাম যে এটা হলো রয়্যাল সোসাইটির ব্যবহার করা জিনিস। কেন কেন জায়গায় বস্তিবাসী ইউজ করে না, রয়্যাল সোসাইটির পার্সন এটাকে ব্যবহার করে প্লাটিনা, এবং এর প্রাইস অনেক হাই। বুঝছেন? আমরা বুঝতে পারছি প্লাটিনার ইগোটা কিভাবে তৈরি হচ্ছে। আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তার সুপিরিটি, তার ইগো কোথায় থেকে আসছে, এটা বোঝানোর জন্য আমি মূলত এই গল্পটা বললাম, এই ইতিহাসটা বললাম। আর একটু ভালো করে প্রিপারেশন নিয়ে বলা যেত, আমার যতটুকু মনে আছে আমি অতটুকু বললাম। তো আমরা যদি প্লাটিনাকে একটা ফর্মুলায় ফেলি, তাহলে প্লাটিনা ইকুয়াল টু হবে ইগোটিজম, ভ্যানিটি, প্রাইড বা হটি, আর সুপিরিয়রিটি। প্লাটিনার মধ্যে আপনি কিন্তু যেই ফরম্যাটে হোক, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, আপনি কিন্তু এই ফর্মুলাতে প্লাটিনাকে ফেলতে পারবেন। কি কি পাবেন? ইগোটিজম পাবেন, ভ্যানিটি পাবেন, প্রাইড পাবেন, প্রাইড বা হটি পাবেন, আর পাবেন সুপিরিয়রিটি। ঠিক আছে। আমাদের প্রখ্যাত ডক্টর এলেন বলেছেন, ডক্টর এলেন কি বলেছেন? এলেন বলেছেন, আমি এটা তুলে দিই, illusion of fantasy on entering house after walking an hour, as if everything about her were very small and all person physically and mentally inferior, but she herself physically large and superior. She herself physically large and superior. মানে আমরা যদি এটাকে করি, তাহলে এরকম হচ্ছে যে আপনি এলেন বলে না, যত ম্যাট্রিমেডিকা আমাদের আছে, আপনি ম্যাক্সিমাম ম্যাট্রিমেডিকাতে আপনি পাবেন প্লাটিনার কনস্টিটিউশন যদি আপনি দেখেন, কনস্টিটিউশন যদি দেখেন, তাহলে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো তার সুপিরিটি কমপ্লেক্সের বিষয়। এই এলেনও তাই বলছে, সুপিরিটি কমপ্লেক্স, হর্টিনেস, এক্সাজারেটিং নোশন, অতিরঞ্জিত নিজের সম্পর্কে ধারণা, এক্সাজারেটিং, এবং সে সেটা নিজেকে তার হাব ভাবে, তার বডিতে সেটাকে এটা প্রত্যেকটা স্টল ওয়ার্ড বলে গেছে। ডক্টর রাজন শঙ্করন কি বলেছেন জানেন? রাজন শঙ্করন বলেছেন যে প্লাটিনামের ফিলিং হচ্ছে, প্লাটিনামের অনুভূতি হচ্ছে সে কোনো এক প্রচন্ড শক্তি দ্বারা হিউমিলেটেড হচ্ছে। হিউমিলেটেড হওয়া মানে কি? অনেকভাবে নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, হিউমিলেটেড হচ্ছে নির্মম ভাবে, তাই কি হচ্ছে, ক্র্যাশ করা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। রাজন শঙ্করন বলেছেন।
ঠিক আছে? তো প্লাটিনার মহিলাদের মধ্যে কাজ করে যে খুব ছোট হয়ে যাওয়ার অনুভূতি, ভেরি স্মল, ফিলিং অফ ভেরি স্মল, প্লাটিনার মহিলাদের মধ্যে কাজ করে, ভেরি স্মল। এজন্য টিকে থাকার লড়াইয়ে তাকে অনেক বড় হতে হবে, গ্রোয়িং রিয়েলি লার্জ, মানে সে ফিল করতেছে আমি তো ছোট, ভেরি স্মল, আমাকে কি হতে হবে, এই জন্য আমাকে অনেক বড় হতে হবে, গ্রোয়িং রিয়েলি লার্জ, ভেরি লার্জ হতে হবে। এই বিশ্বাস, মানে সে বিশ্বাস করে যে এই গ্রোথ নির্ভর করে, তার এই গ্রোথ নির্ভর করে তার পারফরমেন্সের উপরে। এজন্য সে চরম শিখরে পৌঁছানোর জন্য নিজেকে অনবরত পুশ করতে থাকে, অনবরত ঠেলতে থাকে, অনবরত তার মধ্যে এক ধরনের স্প্রিয়া তৈরি হতে থাকে। না আমি, সে তো মনে করছে যে আমি ছোট, আমাকে উপরে উঠতে হবে, এবং উপরে উঠবো কিভাবে, আমার পারফরমেন্স দিয়ে, আমার কাজের মাধ্যমে। তাহলে এখন কি করতে হবে, সে নিজেকে পুশ করতেছে উপরে ওঠার জন্য। এটা প্রতিনিয়ত প্লাটিনামের, বিশেষ করে মহিলাদের মধ্যে, রাজন সংকরণ করে মহিলাদের মধ্যে এই কাজটা করে। নট অনলি মহিলা, পুরুষদের মধ্যে, পার্সনের মধ্যে, বাচ্চার মধ্যে এরকম আমরা দেখবো ধীরে ধীরে। তো প্লাটিনার মনের মধ্যে এই প্রত্যাশা বোধ তৈরি হয় যে তার পারফরমেন্স সাধারণের চাইতে অনেক উচ্চমান। এই কারণে তার মনের মধ্যে তৈরি হয় যে অন্যের থেকে আমার পারফরমেন্সটা হচ্ছে অনেক উচ্চমানের, অনেক মানে নোবেল। আমাদের রুব্রিক্স আছে ডেলুশন নোবেল বিইং, ডেলুশন নোবেল বিইং, আমি কপি করে দিচ্ছি, ডেলুশন নোবেল নোবেল বিইং। আর যখনই তার মধ্যে কোনো বাধা চলে আসে, তার কাজ করার স্পিডের মধ্যে তার স্প্রিয়া, মানে তার তো স্প্রিয়া আছে যে আমাকে এক্সেলারেট হতে হবে, আমাকে পুশ করে বড় করতে হবে, এখন কোনো কারণে সে যদি বাধা প্রাপ্ত হয়, তখনই তার মধ্যে এলিমেন্ট চলে আসে, সে কি হয়, অসুস্থ হয়ে যায়। আমরা খুব সুন্দর রেপার্টরিতে রুব্রিক্স আছে, এলিমেন্ট ফ্রম অ্যাম্বিশন ডিসিভ। তার অ্যাম্বিশন যখন বাধাগ্রস্ত হয়ে যায়, তখন তার মধ্যে অসুস্থতা চলে আসে, এলিমেন্ট চলে আসে। তাহলে এটা মাথায় রাখবেন, এলিমেন্ট ফ্রম অ্যাম্বিশন ডিসিভ। দেখেন রেপার্টরিতে আমরা অনেকগুলা রুব্রিক্স পাই। যেমন ধরেন যে আমরা যদি রেপার্টরিতে একটু যাই তাহলে একটু সুবিধা হয় আমার জন্য। রেপার্টরিটা দেখেন, রেপার্টরিতে আমরা তো আমাদের যারা অভিজ্ঞতা শেয়ার করলেন তারাও তো বললেন যে তাই না, হর্টিতে তো আমরা ইয়ে প্লাটিনাকে পাবোই, সেটা আমরা যাচ্ছি না। আমরা হিউমিলেটেড থেকে যে কয়েকটা রুব্রিক্স পেতে পারি সেটা দেখেন, ডেলুশন হিউমিলেটেড, humiliated and lowness of other, while he is great. আমি এগুলো সব রুব্রিক্স ব্যাখ্যা করব, কিভাবে এই জিনিসগুলোকে আমরা নিতে পারি। আমি কপি করে দিয়ে দিই, আপনাদের লিখতে সুবিধা হবে। আরেকটা দেখেন, হিউমিলেটেড and lowness of other while he is great। আরেকটা রুব্রিক্স আছে, delusion inferior, inferior দেখেন এই যে রুব্রিক্সটা, delusion inferior people seems mentally and physically, inferior seems inferior seems mentally and physically। আরেকটা রুব্রিক্স আমরা দেখব, সেটা হলো delusion, এর নিচে দেখেন, delusion inferior people seems mentally and physically in tearing the house after a work when, tearing the house after a work when। কপি করে দিলাম। তো এগুলা আসলে কি ব্যাখ্যা তো আমি পরে করবো বলছি, কিন্তু একটু যদি চিন্তা করি, আমরা যদি ইংরেজিটা ইয়েতে দিয়ে রেখেছি, আপনার মেসেঞ্জারে দিয়ে রেখেছি, এটা যদি একটু দেখেন তাহলে একটু ভাবলে দেখবেন যে সে অন্যদেরকে আসলে কিভাবে নিচু ভাবে, সে অন্যদেরকে কিভাবে নিচু ভাবে, তারই মানে তারই নির্দেশনা, তারই ইন্ডিকেশন এই রেপার্টরির মধ্যে এই রুব্রিক্স গুলাতে দেওয়া আছে। ঠিক আছে? তো এগুলো কেন এরকম হয়, এগুলো কেন এরকম হয়? কারণ
আমরা একে পাই হচ্ছে ডেলুশন প্রাউড। আমরা রুব্রিক্স আর দিচ্ছি না, এগুলো আমার লেখা আছে, আমি কপি করে দিচ্ছি। ডেলুশন প্রাউড, তারপরে ডেলুশন নভেল অফ বিং, ডেলুশন নভেল অফ বিং, ডেলুশন সুপিরিয়রিটি অফ, ডেলুশন সুপিরিয়রিটি অফ, তারপর হচ্ছে ডেলুশন টল। হি ইজ, এই যে পারি ভাই বলতেছিল, আর কে বললেন জানো? হ্যাঁ, ডেলুশন টল, হি অর শি ইজ টল। এই বিষয়গুলো তার মধ্যে কাজ করে। আমি তাদের থেকে যোগ্যতর, আমি তাদের থেকে উঁচু, আমি পদে উঁচু। এই টল মানে কিন্তু শুধু হাইট, মাথায় টল, এটা নিয়েন না। এই টল মানে হচ্ছে অন্যের থেকে উঁচু, অন্যের উপরে। এরকম ভাবনা কিন্তু এই পার্সন গুলোর মধ্যে তৈরি হয়ে থাকে। আর এখান থেকে এই ভাবনাগুলো থাকে বলেই তার মধ্যে ইগোটিজম তৈরি হয়, তার মধ্যে ভ্যানিটি তৈরি হয়, তার মধ্যে প্রাইড ফিল, ফলস প্রাইড চলে আসে, প্রাইড ফিল আসে, ফলস প্রাইড ফিল আসে। এর ফলে তার বিহেভিয়ার কেমন হয়? এর ফলে তার বিহেভিয়ার হয়, সে ওই যে নিজেকে নোবেল ভাবা শুরু করে, পিওর ভাবা শুরু করে, সবার উপরে মনে করে। ঠিক আছে, এই জন্য অন্যদের প্রতি তার ব্যবহারটা কেমন হবে? সে অন্যদের প্রতি খুব আনসিম্প্যাথেটিক, তার মধ্যে কোনো সিম্প্যাথি থাকবে না, আনসিম্প্যাথেটিক বিষয়টা তার মধ্যে চলে আসে। বুঝতে পারছেন কোত্থেকে কি তৈরি হচ্ছে? আজকে দিনে শুনতে একটু কাঠখোট্টা মনে হবে, কিন্তু আজ থেকে 2-3 দিন পর আপনারা দেখবেন যে প্লাটিনার এত কাঠখোট্টা মনে হবে না। ঠিক আছে, আজ শুধু শুনে যান, নিয়ে যান, তারপরে আপনারা পরে ক্যালকুলেট করবেন। তো আমরা প্লাটিনার নোবেল কিভাবে তৈরি হলো, কোথায় আসলো, সেই বিষয়টা আমরা বুঝলাম। দেখেন, আমাদের রেপার্টরিতে কিছু রুব্রিক্স আছে, একটা সেট অফ রুব্রিক্স আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন, সেটা হলো যে সিনথেটিক, ব্র্যাকেটে দেখেন 92 মানে কি? 92টা মেডিসিন দেওয়া আছে। আপনারা রেপার্টরিতে দেখবেন ব্র্যাকেটে রুব্রিক্স এর পাশে ব্র্যাকেটে একটা সংখ্যা দেওয়া থাকে, সেটা হলো ওই রুব্রিক্স এর মধ্যে ততগুলা মেডিসিন আছে সেটা বোঝায়। তাহলে সিম্প্যাথেটিক 92টা মেডিসিন আছে, বেনিভলেন্স 11টা মেডিসিন আছে, ন্যাচারাল লাভ 17টা মেডিসিন আছে, জেনারাস টু 12টা মেডিসিন আছে, মাইল্ডনেস 118টা মেডিসিন আছে। এরকম আরো, এগুলো সব ওয়ান কাইন্ড অফ পজিটিভ নেচার। তাহলে সিম্প্যাথেটিক আমরা পজিটিভ ধরি, বেনিভলেন্স পজিটিভ, ইন জেনারেল নেচার আর কি। হ্যাঁ, যখন রুব্রিক্স আসবে তখন অতিরিক্ত, তো যাক সেটা অন্য বিষয়। কিন্তু এই যে এতগুলা রুব্রিক্স আমি দিলাম, আরো বাইর করা যেত, আপনারাও চেষ্টা করলে বাইর করতে পারবেন। এই রুব্রিক্স গুলা যদি আপনি আজকে রেপার্টরিতে দেখেন, এই রুব্রিক্স গুলোর মধ্যে আপনি প্লাটিনা খুঁজে পাবেন না। আপনি একটা একটা করে দেখবেন, প্লাটিনা আপনি খুঁজে পাবেন না। কেন খুঁজে পাবেন না? হোয়াই প্লাটিনা আর নট ইন দেয়ার? ওখানে কেন প্লাটিনা নাই? কেন নাই? কারণ হলো যে একটাই কথা, সে নিজেকে নবেল মনে করে, সে প্রাউড ফিল করে, তার মধ্যে ইগোটিজম থাকে, তার মধ্যে ভ্যানিটি থাকে, তার এই ফলস প্রাইড, ফলস যে প্রাইড আছে। এই জন্য এই যে আমি যে রুব্রিক গুলো দিয়েছিলাম, এই টানা এই রুব্রিক গুলোর মধ্যে এটা ভালো করে মাথার মধ্যে রাখবেন। আর তার যে সুপিরিয়রিটি ফিল থাকে, তার মধ্যে যে সুপিরিয়রিটি ভাব থাকে, এটা হচ্ছে সবার উপরে থাকবে। সবার উপর বলতে কি, আপনারা একটু চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে মানে একটু ভাবেন, আপনারা ধরেন আফ্রিকার জঙ্গলের মধ্যে যাচ্ছেন, হয়তো একটা গাছ, দুটা গাছ আছে, এরকম একটা জায়গাতে, জঙ্গল না, একটা জায়গার মধ্যে আছে, সেখানে একটা জিরাফ চিন্তা করেন। একটা জিরাফ পৃথিবীর টলেস্ট প্রাণী, তাই না? জিরাফ এরকম টল, লম্বা গলার প্রাণী। তো আপনি জিরাফের অ্যাসপেক্ট থেকে জিরাফ একজনকে দেখছে, এই পার্সনকে দেখতেছে, ধরেন একটা হাতিকে দেখছে জিরাফ, তাহলে কি উপর থেকে তাকে দেখতেছে না? জিরাফের দৃষ্টি, বুঝতে পারছেন, উপর থেকে দেখতেছে। সেভাবে অন্যদের থেকে কত উপরে, আর তারা আমার থেকে নিচু। ভাবনাটা বুঝছেন? আমি জিরাফের কথাটা এই কারণে বললাম। আবার ভাবেন ময়ূরের কথা, ময়ূর তো চেনেন, তাই না? ময়ূর কত চমৎকার। ময়ূরের কথা কেন ভাববেন? কারণ ময়ূর কি করে? ময়ূর সব সময় অ্যাটেনশনের জন্য কম্পিট করে। কি করে? আমি কত সুন্দর, ময়ূরের মতো নেচে ওঠে। আমরা বলি না, ময়ূর একদম পেখম মেলে নেচে উঠছে। ময়ূর হচ্ছে সুন্দর প্রাণী, দেখতে
কত সুন্দর কালারফুল, চকচকে, রঙিন, তার প্রত্যেকটা পলক একদম মনে হচ্ছে যে সৃষ্টিকর্তা সম্পূর্ণ তাকে তৈরি করেছে সেই রকম ইয়েতে। যখন বেগুনটা মেলে তখন একদম অসাধারণ মনে হয়, দেখেছেন, একদম একটা ঝাঁকুনি দেয় সেই রকম লাগে। ময়ূরকে কি কখনো পেছন থেকে দেখেছেন? পেছন থেকে দেখেন, সামনে থেকে না দেখে পেছন থেকে দেখবেন, ততটাই বিশ্রী লাগে। পেছনে একদম পশম গুলা ইয়ে হয়ে একদম পাশের সাইডটা, পেছন পাশটা একদমই বিশ্রী, কিন্তু তার সামনেরটা দেখেন আপনি কিন্তু মোহিত হয়ে দেখবেন। আমরা ফটোগ্রাফাররা তার ছবির জন্য বসে থাকি কখন পাখা মেলবে। তো এই যে সামনে থেকে যে দেখানো, এটা হলো অ্যাফেক্টেশন। আমাদের রুবিস আছে না, অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশনের কথা তো আমরা জানি, অ্যাফেক্টেশন, ঠিক আছে। আর এরকম কারণেই প্লাটিনা ফিল করে যে তারা খুব এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ আমাদের উদ্দেশ্য আছে, এক্সক্লুসিভ টু ইগোটিজম। এটা ইগোটিজম, এখান থেকে ইগোটিজম তৈরি হয়, ঠিক আছে। তো ইগোটিজম রূপ বিস্তার যদি আমরা দেখি, ইগোটিজমটা আমিও একটু দেখে নিতে চাই। আমরা যদি ইগোটিজম রূপ বিস্তারতে যাই, ইগোটিজম দেখেন, ইগোটিজমে 50টা মেডিসিন আছে, তাই না? প্লাটিনা সবচেয়ে বড়। কত বড় এর ইগো, ইগোটিজম। তো এই যে অনেক মেডিসিন, হ্যাঁ, কিন্তু প্লাটিনার তাইলে এক একজনের ইগো এক এক ধরনের, কিন্তু প্লাটিনার ইগোটা কিরকম এটাও বলেছেন আমাদের স্টলওয়ার্ডরা, খুব সুন্দর করে বলেছেন যে প্লাটিনার ইগো হলো দ্য আর্ট অফ সিইং ইয়োরসেলফ। সম্ভবত এটা ইয়ের কথা, জন স্কেলিটন। দ্য আর্ট অফ সিইং ইন ইয়োরসেলফ হোয়াট আদার ক্যান নট সি। দ্য আর্ট অফ সিইং ইন ইয়োরসেলফ হোয়াট আদার ক্যান নট সি। এটা হলো প্লাটিনার ইগো। তার কাছে মনে হয় আমি অনেক গ্রেট, আমি অনেক উপরে। তার কাছে মনে হয় অন্যের তুলনায় আমি অনেক উঁচু, অনেক উঁচা। এই জিনিসগুলাই তার মধ্যে ইগো তৈরি করে, তার এই ফিলিংস গুলাই তার মধ্যে ইগো তৈরি করে ফেলে, এবং ধীরে ধীরে সেগুলাকে আরো ইগো আরো বাড়িয়ে কি করে দেয়, আরো বাড়িয়ে ইগোটিজম তৈরি করে দেয়। এটা হলো প্লাটিনা বিষয়। দেখেন, অরামকে বলা হয়েছে রাজা। অরামমেটকে বলা হয়েছে রাজা, কারণ তার মধ্যে চরম ডিউটি, চরম রেসপন্সিবিলিটি থাকে। এরপরে আমরা অরাম পড়বো ইনশাল্লাহ। অরামটা দেখেন আমরা কিভাবে চিনেছি, সুইসাইডাল ডিসপোজিশন, আর আমরা কিভাবে প্রেসক্রিপশন করি। তাহলে অরামের মধ্যে থাকছে হচ্ছে রেসপন্সিবিলিটি এবং ডিউটি, টু মাচ সেন্স। পক্ষান্তরে প্লাটিনাকে বলা হয় রানী, কুইন। তার কুইন হলো প্লাটিনা। সে সব সময় কি করে, রাজার চিহ্ন ধারণ করে, ব্যাস, তার রানীর মুকুট, তার এই যে বাহুতে ইয়ে থাকে। আমরা যদি কি বলে মিশরীয় সভ্যতার দিকে, সেখানকার রানী গুলার হাতে এরকম বাজু বন্ধনী, কি এগুলো নিজেকে শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য সে ব্যবহার করে। আর সবকিছু দুর্বল, দুর্লভ, রেয়ার, মূল্যবান, সে স্পিরিচুয়াল, সে ইন্টেলেকচুয়াল। এজন্য সে ভিতর থেকে নিজেকে খুব বিগ মনে করে, অনেক বড় মনে করে। বিগ শুধু বড়দের না, সব বিষয়ে। সে সাথে তার মনে হয় সে একজন স্পেশাল এন্ড রেয়ার পারসন, স্পেশাল এবং রেয়ার পারসন। সে অনুভব করে তাকে খুব অর্ডিনারি পারসন, কতগুলা সাধারণ এই নোংরা, অসভ্য, বর্বর ছোট লোকের সাথে ফেলে রাখা হয়েছে, সাথে থাকতে দেওয়া হয়েছে। এটা সে অনুভব করে, সে ফিল করে। এই জন্য সে বেসিক্যালি অন্য মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে না। ঠিক যেমনটা আমি প্রথমেই বললাম যে আমরা ল্যাবে দেখেছি, প্লাটিনাম হচ্ছে অনেক মূল্যবান ধাতু, কিন্তু ওকে আপনি পানির মধ্যে রেখে দেন বা অন্য কিছু দ্রবণে ইয়ে করে দেন, সে সহজে কারোর সাথে যৌগ তৈরি করতে পারে না। এখন মেটালের ধর্মে, মেটালের কি বলে, ডক্ট্রিন অফ সিগনেচারই বলছে সে কারোর সাথে বিক্রিয়া করে না, কারোর সাথে মিশে না, কারোর সাথে যৌগ তৈরি করে না।
আমরা ডক্ট্রিন অফ সিগনেচারে সেটা বুঝছি, তাহলে পার্সনের মধ্যে আমরা সেই জিনিসটা দেখবো। সে কারোর সাথে মিশতে পারছে না, ফলে কি হচ্ছে, তার মধ্যে একাকিত্ব তৈরি হয়ে যাচ্ছে, সে বিচ্ছিন্ন বোধ করছে, স্ট্রেঞ্জ অনুভব করছে। এক রানী হবার অনুভূতি সত্ত্বেও সে একজন একা নারী, আমি রানী কিন্তু আমার আর কেউ নাই, আমি একাই। এইরকম বিষয় কিন্তু প্লাটিনার মধ্যে কাজ করে। তো প্লাটিনামের মধ্যে আরেকটা দিকও দেখা যায় যে এরা খুব অর্ডিনারি জিনিসগুলোকে, খুব সাধারণ জিনিস, সহজ জিনিস, এগুলাকে খুব ঘৃণার চোখে দেখে, ঘৃণার দৃষ্টিতে দেখে, ডার্টি মনে করে। তার অনুভূতি হলো যে সে মেধাবী কিন্তু ইন্টেলেকচুয়াল। আমি মেধাবী বা ইন্টেলেকচুয়াল, মানুষের ন্যাচারাল যে হ্যাবিট গুলো আছে, সহজজাত যে বিষয়গুলো থাকে, নর্মাল যে ধরেন যে আমরা কারোর সাথে দেখা হলে একটা গ্র্যাটিটিউড জানাই, বা আমরা সালাম দিই, হ্যান্ডশেক করি, তাই না? আমরা ভাবের আদান প্রদান করি, মানে সম্মান দিই। এই বিষয়গুলাকে সে খুব অবজ্ঞার সূচে দেখে, মানে অবজ্ঞার দৃষ্টিতে দেখে। মানুষের কিছু সহজাত প্রবৃত্তি যেমন লোভ, রাগ, হিংসা, সেক্সুয়ালিটি, এগুলোর প্রতিও তার অনেক অবজ্ঞা থাকে। আমরা দেখবো প্লাটিনা কিভাবে, কেন প্লাটিনা ইনফার্টাইল হয়ে যায়। আমি একটা পেশেন্টকে জাস্ট প্লাটিনা দিয়েছি, সিএম দিয়েছিলাম। খুলনায় বাড়ি, সে ঢাকায় থাকে। তার বাচ্চার বয়স, একটা ছেলে, তার বাচ্চার বয়স সম্ভবত 14। এতদিন ধরে তার বাচ্চা নেওয়ার কোনো ইয়ে হয়নি, যাক সামহাউ সে নিতে চাই, কিন্তু কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। জাস্ট ওয়ান ডোজ প্লাটিনা, একটা ডোজ প্লাটিনা দেওয়ার পরের মানে সাইকেলে, পিরিয়ডিক সাইকেলেই সে অলরেডি মানে সে প্রেগনেন্ট হয়ে যায়, এবং অলরেডি তার বাচ্চাও হয়ে গেছে, ওটাও ছেলে। তো যাক, মানে এই বিষয়গুলা, যৌনতার প্রতি অনাগ্রহ, অবজ্ঞা, ঘৃণা, এই বিষয়গুলো থাকে। তো সে তার মেধার সাথে তার যে ইন্টেলেকচুয়ালিটি আছে, আর মানুষের কিছু থাকে না সহজাত প্রবৃত্তি, হঠাৎ করে দেখা হলো কি হেসে দিলাম, হঠাৎ করে দেখা হলো একটু এম্বারেস করলাম, কোলাকুলি করলাম। তো সে তার ইন্টেলেকচুয়াল লেভেলের সাথে এই সহজাত প্রবৃত্তির গুলো সমন্বয় করতে পারে না। কেন সমন্বয় করতে পারে না? এই যে মাথার মধ্যে মাইন্ড সেটআপে আছে যে আমি মহান, আমি নোবেল, আমি গ্রেট, আমি সবার উপরে টল। এই প্রবৃত্তির কারণে বেসিক্যালি প্লাটিনা মানে অন্যের সাথে, আরেকজনের সাথে সহজে মিশতে পারে না। বুঝতে পারছেন? এগুলো হলো, আমি রিভিউ অফ লিটারেচার, আপনারা যখন থিসিস করবেন, লিখবেন, আমরা একটা সময় তো আর এরকম ডাক্তার থাকবো না, তাই না? আমরা একটা সময় রিসার্চ ওরিয়েন্টেড হয়ে যাব। আমি রিসার্চ করব, আপনারা হেল্প করবেন, আমরা সবাই মিলে পাবলিকেশন করব। এটা আমার অনেক দিনের শখ। কারণ হোমিওপ্যাথিকে আপনি বহির্বিশ্বে মানে আদার্স এর মাঝে প্রতিষ্ঠিত করতে গেলে রিসার্চের, পাবলিকেশনের কোনো বিকল্প নাই। আমাদের এখানে অনেক স্যাররা আছেন, তারা ওই বিষয়গুলো খুব ভালো করে জানেন। আমরা সবাই মিলে সেই দিকে আগাবো। তো তার আগে তো আমাদের বেসটা তৈরি করতে হবে। হ্যাঁ, এগুলো হলো, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলো হলো রিভিউ অফ লিটারেচার। আরো কিছু লিটারেচার নিয়ে আমরা রিভিউ করব, আরো কিছু বইয়ের মানে স্টলওয়ার্ডদের সারাংশ গুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। আমাদের তো আসলে সবার একটা প্লাটিনা বললাম আর আপনারা 10টা বই পড়ে ফেললেন, এটা তো হয়ে ওঠে না। তো যতখানি দরকার আমি ততখানি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি মনে করেন যে না, ওইদিকে না, এই আমার এই কথাগুলা থেকে নোট করবেন, করতে পারেন, এটা আপনাদের জন্য অনেক কাজে দিবে। তো এতক্ষণ যেটুকু বুঝলাম সেটা হলো যে প্লাটিনা হলো ইগো, তাই না? ইগোটিজম, তাই না? হর্টিনেস, প্রাইড, নাক শীত কেন, এই যে ছি, হ্যাঁ নাক শীত কেন, এইটা হলো প্লাটিনা। আপনার চেম্বারে পেশেন্ট এসেছে, পেশেন্ট আসছে আপনার চেম্বারে, ভালো করে খেয়াল করেন। আমার এই
প্রথম দিনের লেকচারে অনেকেই এখন আমি যতদূর কথা বলেছি, না হলেও 10 জন আছেন যারা সাইলেশিয়াতে পিএইচডি করে ফেলছেন, সাইলেশিয়া তারা মাস্টার হয়ে গেছেন, বলেন যে স্যার সাইলেশিয়া দিলেই কাজ হয়ে যাচ্ছে, তারা চিনে ফেলছে। তো প্রথম ইমপ্রেশনে আপনাদের প্লাটিনাও চিনতে হবে। পেশেন্ট চেম্বারে আসছে, আপনার সামনে চেয়ার দেওয়া আছে, সেখানে বসলো, এদিক ওদিক তাকায় একটু, রুমে এসি টেসি নাই, এসি লাগাননি, মুখে দিয়ে খেয়াল, এসি লাগাননি, ফ্যানের বাতাস তো খুব কম কম ঘুরছে। তাচ্ছিল্য সুরে বলবে এই কথাগুলা, তাচ্ছিল্য, আপনি কথা শুনে বুঝবেন তাচ্ছিল্য করছে। ফ্যানের রেগুলেটর একটু বাড়াই দেন তো, আপনি ধরেন আপনার অ্যাটেন্ডেন্স বা আপনার সাথে যে আছে একটু বাড়াও, বাড়াই দেন, দেখো তো বাড়াও বাড়াও। প্লাটিনা প্রথম দিন চেম্বারে আসলেই এরকমটা পাবে, সে কোনো না কোনো বিষয় নিয়ে আপনার বলে এত নোংরা, না ডাক্তার সাহেব হলো না, একটু গোছানো থাকতে পারতো না, পর্দাও নাই, আপনার ওয়েটিং রুম নাই, ওয়েটিং সবার সামনে আমি কি করে বলি, আপনার যদি ওইটা, এটা আমি আপনাদেরকে বলে রাখি আজকে, আপনারা যারা চেম্বার করছেন, যারা আমাদের সিস্টেম প্র্যাকটিস করতে চান, খুবই দ্রুত ওয়েটিং রুম বানান, আলাদা একটা রুম বানান। যদি ওয়েটিং রুম করতেও না পারেন, তাহলে যেটা করবেন, বসার জায়গার সামনে বড় করে তার বা ইয়ে টাঙাই দিবেন, অ্যালুমিনিয়াম এই স্টিল গুলা টাঙাই দিয়ে ওখানে পর্দা দিয়ে দিবেন, পর্দা দিয়ে দিবেন, নাহলে কিন্তু এই প্লাটিনা আপনাকে একদম ইয়ে করে দেবে, হ্যাঁ একদম উড়াই দেবে। ঠিক আছে, এই প্লাটিনা দেখা যাচ্ছে অনেক সময় আপনার কাছে আসবেও না ওষুধ নিতে, তাহলে প্লাটিনাকে ধরতে গেলে অ্যাটলিস্ট ওই বিষয়গুলো আপনাকে রাখতে হবে। তো প্লাটিনা রোগী যদি আপনার চেম্বারে আসে, আপনি অ্যাজ এ ফিজিশিয়ান তার কথা, তার অ্যাটিটিউড দেখে আপনি নিজেকে ছোট ভাবা শুরু করবেন, ডাউন ফিল করা শুরু করবেন, কিছুটা লো ফিল করা শুরু করবেন, আপনার গলায় ফুসফুসানি শুরু হয়ে যাবে তার কথা শুনে। এই ফুসফুসানিটা কিসের? ফিজিশিয়ানের গলায় যে ফুসফুসানি, এটা বিরক্তি, অকওয়ার্ড ফিলিং এর ফুসফুসানি আপনার মধ্যে শুরু হয়ে যাবে। আপনি রোগীকে জিজ্ঞাসা করলেন, কি খবর আপনার, কেমন আছেন? রোগী প্রথমে বলে, হ্যাঁ ওয়েল ওয়েল, ভাব ভালো আছি বলতে পারতো, ওয়েল ইটস গুড, গুড, একটু ঘাটটা ইয়ে করবে, হ্যাঁ একটু বড় করে দেখালো, তাই না? একজন প্লাটিনা পার্সন যখন আপনার রুমে আসবে, আপনি তখন অকওয়ার্ড ফিল করা শুরু করবেন তার কথা শুনে। এই প্লাটিনার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে কাউকে অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে ফেলে দিতে পারে, অকওয়ার্ড করে দিতে পারে। প্লাটিনা রোগী আপনার চেম্বারে আসলে আপনি একদম কাঁচুমুচু হয়ে যাবেন। মনে করুন প্লাটিনা পেশেন্ট আপনার ওয়েটিং রুমে বসেছিল, ভালো করে খেয়াল করুন, ওয়েটিং রুমে বসেছিল, আপনার রোগীর সামনে দেখলেন, নেক্সট কে আছেন আসেন। এবার ওই পেশেন্ট রুম থেকে ঢোকার সময় বলে, আরো 2-1 জন আছে, শোনেন শোনেন শোনেন, রাস্তা দিন রাস্তা দিন, আপনি শুনতে পাবেন, রাস্তা দিন, আমাকে যেতে দেন, রাস্তা দিন। আচরণটা খেয়াল করেন, হটুন 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 হটুন, শোনেন শোনেন। এই আচরণটা কি? এই আচরণটা হলো হর্টি। সে কথা বলবে, ইয়ে করবে, আর আপনি হর্টিনেস নিয়ে নেবেন তা না। এই আচরণ দেখে আপনাকে নিতে হবে হর্টিনেস। এই হর্টিনেস চেনাটা খুব ইম্পর্টেন্ট। সে যেভাবে হাত দিয়ে ইশারা করছে, মানুষকে হটিয়ে দিবে, হটিয়ে তার রাস্তা বের করে নেবে, এটা খুব ইন্টারেস্টিং, আপনারা দেখবেন, দেখার মতো। আর এটা আপনার সাথে সাথে হটি ধরে নেবেন যে হ্যাঁ 40% চলে আসছে। রাস্তাতে যাচ্ছেন, ফার্ম গেটে ফ্লাইওভার দিয়ে পার হবেন, হাজার হাজার মানুষ যাচ্ছে, আরে এই সরুন 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 সরুন, ইশারা, প্লাটিনার ইশারা, হটিনেস। এবার মনে করুন যে আপনার সামনে বসা প্লাটিনাকে জিজ্ঞাসা করলেন যে স্যার বা আপা বা ম্যাম যাই বলেন, ম্যাডাম আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি, আপনার কি হয়েছে বলুন প্লিজ। তখন রোগী বলবে,
ও ডক্টর, একটু ভাবনে, ডক্টর, আমার না অল্প অল্প করে চুল উঠছে, সে অনেক দিন থেকে উঠছে, কিন্তু আমি জানি না কেন। এটা আমি ম্যানেজ করে নিতে পারছি, খুব ভালো ভাবে আমি ম্যানেজ করছি। আমার ব্র্যান্ডেড অলিভ অয়েল আমি চুলের মধ্যে মাসাজ করি, মাসাজ করি। আর ইন্ডিয়া থেকে আমি একটা হেয়ার প্যাক নিয়ে এসেছি, সেটা ব্যবহার করি। সিঙ্গাপুরের শ্যাম্পু দিয়ে আমি আবার সেটাকে ওয়াশ করি। আমি আসলে ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু আপনার কাছে কি কোনো ওষুধ আছে চুল ওঠা বন্ধ করার? আমি শুনেছি হোমিওপ্যাথি নাকি ওষুধ আছে, হোমিওপ্যাথি নাকি ভালো ওষুধ আছে। যদিও আমি রেগুলার ট্রিটমেন্ট করছি, চালিয়ে নিচ্ছি, কিন্তু আমি যদি আপনার ওষুধটা ওগুলোর সাথে যদি অ্যাড করে নিই, তাহলে চুল পড়াটা হয়তো দ্রুত বন্ধ হয়ে যাবে। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট নিয়েন না কিন্তু, এটা মাথায় রেখেন। হ্যাঁ, কথা বললো ক্যারিড ডিজায়ার, দ্রুত বললো, আর ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট ফেলে দেন, ভাবনাটা বুঝছেন। আমি যদি আমার রেগুলার ট্রিটমেন্টের সাথে আপনার হোমিও ওষুধটাকে অ্যাড করে নিতে পারি, তো আপনি কি এরকম ট্রিটমেন্ট করেছেন এর আগে? আমার মতন এরকম কেস কি সলভ করেছেন? এই যে আমাদের বাসার ভাই বলে, এরকম কেস কি সলভ করেছেন? ভালো টালো হয় রোগী? দিয়েছেন, ওষুধ দিয়েছেন, কাজ হয়? হ্যাঁ, এমন ভাবে কথাগুলো বলবে, আপনি নিজেই এম্বারাসড হয়ে যাবেন, আপনি নিজেই অকওয়ার্ড ফিল করা শুরু করবেন। আপনি কি বলবেন আপনি নিজেই বুঝতে পারবেন না, এমন একটা কথা। আমার সেদিন এক পেশেন্ট আসছে, এসে বলছে আমি অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক কি বলে, কি বললো, হারাই ফেললাম। আমি অনেক ই করেছি, ব্যাঙ্গালোরে গেছিলাম, ওরা তো বলছে হাইপার রিয়াক্টিভ গ্লাইসোমিয়া। বোঝেন বোঝেন আপনি হাইপার রিয়াক্টিভ বোঝেন? আমি জাস্ট তাকাইছি, মোস্তাক ভাই বলতেছে যে হাইপার রিয়াক্টিভ গ্লাইসোমিয়া না, মানে অনেক ডাক্তার তো বোঝে না, জাস্ট এভাবে কথা বলছে ছেলে মানুষ। ইঞ্জিনিয়ার এক ভদ্রলোক, আমার অনেক পুরনো, সে আমাকে চিনতেই পারলো না, কিন্তু মানে পুরনো মানে ক্লায়েন্ট আর কি, হোমিওপ্যাথি না অন্য বিষয়ের ক্লায়েন্ট। সে হিসেবে বলছে অনেক ডাক্তার তো বোঝে না, এই কারণে আইডিয়া আছে তো, আপনার আইডিয়া আছে তো। যেভাবে আমি আপনাদের অভিনয় করে দেখাতে পারছি না, আমি খুবই সরি যে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারি না। ভিডিও দেখলে আপনি এরকম অনেক মানুষের সাথে কথা বলবেন, কথা বলতে গেলে আপনার উত্তর দেওয়ার সময় না মানে আপনার মুখ দেওয়ার হয়ে যাবে, মানে আপনি নিজেই অকওয়ার্ড ফিল করছেন, আপনি নিজেই তখন সাইলেশিয়া হয়ে গেছেন। সাইলেশিয়া আমরা দেখছি না, সাইলেশিয়া কি দেখছি, রুগী এসে রুগী থাকে অকওয়ার্ড, আপনি তখন আর এবার প্লাটিনা আসছে, প্লাটিনা আর আপনি হয়ে গেলেন অকওয়ার্ড। ঠিক আছে, তো এই পেশেন্ট বলছে সে সবকিছু ম্যানেজ করছে, সবকিছু ম্যানেজ করতে পারছে, তাহলে তার ফিজিশিয়ানের কাছে আসার প্রয়োজনটা কোথায়? সে তেল মাখতেছে ভার্জিন অলিভ, মনে করছে ভার্জিন অলিভ অয়েল। আমি তো ওটাও জানতাম না যে ভার্জিন অলিভ অয়েল বলে কিছু আছে কিনা। নিউট্রিশনাল ডায়েট খাচ্ছে চুলের জন্য। ঠিক আছে, সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া থেকে প্যাক নিয়ে আসছে, সিঙ্গাপুর থেকে শ্যাম্পু এনে সেটাকে আবার ধুয়ে ফেলছে। আমি সবই করতে পারি, আমি সবই ম্যানেজ করতে পারছি, কিন্তু আপনার কাছে যদি কোনো ছোটখাটো ডোজ থাকে, ছোটখাটো ডোজ, ঠিক আছে, এই প্রেজেন্টেশনটা থাকে,